বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট ভূমিকা। ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশের একটি অন্যতম সমস্যা হল বেকারত্ব। উন্নয়নশীল দেশে বেকারত্বের মাত্রা অত্যাধিক। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে বেকারত্বের শতকরা হার গ্রাম্য এলাকায় 7.91% এবং শহর এলাকায় 7.38%। এখানে উল্লেখ করা প্রয়োজন, শুধুমাত্র জনগণনাই বেকারত্বের পরিমাপ করে না। এছাড়াও NSSO ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, পূর্ববর্তী নাম ছিল ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, 1950 খ্রিস্টাব্দে গঠিত হয়েছে, যা বেকারত্ব পরিমাপ করে। এছাড়া এখানে আরও একটি কথা উল্লেখ করা প্রয়োজন, ভগবতী কমিটি 1973। এই কমিটি 1973 খ্রিস্টাব্দে গঠিত হয়েছে। এটা সেট আপ বাই প্ল্যানিং কমিশন, আর প্ল্যানিং কমিশন গঠিত হয়েছে 1950 খ্রিস্টাব্দে। আর এই প্ল্যানিং কমিশনেরই বর্তমান নাম নীতি আয়োগ। 2015 খ্রিস্টাব্দে এর নাম হয়েছে। বেকারত্বের ধারণা: সাধারণত কোনো কর্ম নেই সেই বেকার। ব্যক্তির এই বেকার অবস্থাকে বেকারত্ব বলে। বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে বেকারত্বকে ব্যাখ্যা করেছেন। রামানুজের ভাষায়, কোনো ব্যক্তি যদি তার অন্তর্নিহিত ক্ষমতা বা সামর্থ্য অনুযায়ী ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো পেশা বা চাকরি পেতে অক্ষম হয়, তখন তাকে বেকার বলে। আবার ডিমেলোর ভাষায়, বেকারত্ব হলো a condition in which an individual is not in a state of remunerative occupation despite his desire to do so। অর্থাৎ এখানে আমরা এটা বলতে পারি যে বেকার হলো এমন ব্যক্তি যার ক্ষমতা আছে, সামর্থ্যও আছে কাজ করার, কিন্তু সে কাজ পাচ্ছে না, তখনই সে বেকার। তবে এখানে আর একটা জিনিস উল্লেখ করা খুবই প্রয়োজন, যে কোনো শারীরিক প্রতিবন্ধী কিন্তু বেকারত্বের আওতায় আসে না। বেকারত্বের বৈশিষ্ট্য: একজন বেকার মানুষের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকবে? কাজ করার সামর্থ্য, কাজ করার যোগ্যতা, প্রচলিত মজুরিতে কাজ করার ইচ্ছা, কাজের অপ্রতুলতা, আয় উপার্জন থেকে বঞ্চিত। অর্থাৎ আমরা এটা বলতে পারি, একজন মানুষ যদি বেকার হয় তাহলে তার কাজ করার সামর্থ্য থাকবে, অর্থাৎ সে কাজ করতে পারবে, সে ক্ষমতা থাকবে, এবং সে যে কাজ করবে তার জন্য তার উপযুক্ত যোগ্যতা থাকবে, এবং সে যে প্রচলিত মজুরি আছে সে সেই মজুরিতে কাজ করতে ইচ্ছুক হবে, কিন্তু তার কাজের অপ্রতুলতা দেখা যাবে, অর্থাৎ সে কাজের অভাব ঘটবে তার ফলে তার কী হবে? সে উপার্জন থেকে বঞ্চিত হবে, অর্থাৎ সে উপার্জন করতে অক্ষম হবে। এর ফলে তার মনে হতাশা ও ব্যর্থতার জন্ম হবে। বেকারত্বের শ্রেণী বিভাগ: স্বেচ্ছাকৃত বেকারত্ব, ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। স্বেচ্ছাকৃত বেকারত্ব হলো যার প্রচলিত মজুরির হারে কাজ করতে চায় না, কিন্তু বাজারে কাজ রয়েছে, তাকে স্বেচ্ছাকৃত বেকারত্ব বলে। অনিচ্ছাকৃত বেকারত্ব, ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। অনিচ্ছাকৃত বেকারত্ব হলো যারা প্রচলিত মজুরির হারে কাজ করতে চায় কিন্তু কাজ পায় না, তাদের অনিচ্ছাকৃত বেকারত্ব বলে। বাণিজ্য চক্রজনিত বেকারত্ব, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। বাণিজ্যের ফলে উৎপাদনের হ্রাস বা বৃদ্ধি ঘটে, আর এই উৎপাদনের হ্রাস বা বৃদ্ধির ফলে বাজারে ওঠানামা হয়, আর বাজার ভালো থাকলে চাহিদা বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি হয়, এর ফলে কর্মসংস্থানের বৃদ্ধি ঘটে, এবং ব্যবসার মন্দার ফলে উৎপাদন হ্রাস হয় এবং কর্মসংস্থানের হ্রাস হয়। আর এই মন্দার ফলে যে বেকারত্বের সৃষ্টি হয়
তাকে বাণিজ্য চক্রজনিত বেকারত্ব বলে। মৌসুমি বেকারত্ব, সিজনাল আনএমপ্লয়মেন্ট। মৌসুমি বেকারত্ব হলো আমাদের দেশে এমন অনেক মরশুম আছে, সেই মৌসুমে উৎপাদন হয়, আর সেই মৌসুমে বিভিন্ন শ্রমিকদের চাহিদা থাকে, অন্য সময় তারা বেকার হয়ে পড়ে। যেমন কৃষিকাজ। কৃষিকাজ বছরের এমন সময় হয় যেখানে শ্রমিকদের চাহিদা থাকে, অন্য সময় তারা বেকার হয়ে পড়ে, তাকে মৌসুমি বেকারত্ব বলে। প্রযুক্তিগত বেকারত্ব। প্রযুক্তিগত বেকারত্ব, টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট বা প্রযুক্তিগত বেকারত্ব হলো নতুন প্রযুক্তি বা যন্ত্রের প্রবর্তন ইত্যাদির কারণে কর্মসংস্থান হ্রাস পায়। এর ফলে অনেক মানুষ বেকার হয়ে পড়ে, একে প্রযুক্তিগত বেকারত্ব বলে। সংঘাতজনিত বেকারত্ব, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। সংঘাতজনিত বেকারত্ব হলো যন্ত্রপাতি বিকল হলে বা কাঁচামালের অভাব ঘটলে উৎপাদন বন্ধ হয়ে যায়, এর ফলে বেকারত্বের সৃষ্টি হয়। এই বেকারত্বকেই সংঘাতজনিত বেকারত্ব বলে। প্রচ্ছন্ন বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। প্রচ্ছন্ন বেকারত্ব হলো কৃষিক্ষেত্রে উদ্বৃত্ত শ্রম দেখা যায়। এক্ষেত্রে কৃষিক্ষেত্র থেকে এই উদ্বৃত্ত শ্রমিককে সরিয়ে নিলেও উৎপাদন হ্রাস হয় না, আর এই উদ্বৃত্ত শ্রমিককেই প্রচ্ছন্ন বেকারত্ব বলা হয়। দীর্ঘমেয়াদী বেকারত্ব, সেকুলার আনএমপ্লয়মেন্ট। জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি ও শিল্পের উন্নয়ন না হওয়ার ফলে জনগণ কাজে যুক্ত না থেকে বেকার হয়ে গেলে সেই পরিস্থিতিকে দীর্ঘমেয়াদী বেকারত্ব বলে। আকস্মিক বেকারত্ব বা সাডেন আনএমপ্লয়মেন্ট। আকস্মিক বেকারত্ব হলো হঠাৎ কোনো খরা, বন্যা ফলে যে বেকারত্ব দেখা যায় তাকে আকস্মিক বেকারত্ব বলে। যেমন আমাদের দেশে এই করোনার সময়ে আকস্মিক বেকারত্ব দেখা গিয়েছিল। শিক্ষাগত বেকারত্ব, এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। যারা উচ্চশিক্ষিত হয়েছেন এবং তারা কায়িক পরিশ্রম করতে চান না, তার ফলে তারা পেশাগত কাজ করতেই পছন্দ করেন কিন্তু কাজ পান না, একেই শিক্ষিত বেকার বলে, আর এই পরিস্থিতিকেই শিক্ষাগত বেকারত্ব বলে। আর আমাদের দেশে এই শিক্ষিত বেকারের সংখ্যা বর্তমানে প্রচুর। বেকারত্বের কারণ নিরক্ষরতা। নিরক্ষরতার সঙ্গে বেকারত্বের গভীর যোগ। নিরক্ষর মানুষ যে কোনো দেশের বোঝা, আর শিক্ষিত জনসংখ্যা হলো দেশের সবচেয়ে বড় সম্পদ। আর এই নিরক্ষর মানুষই বেকারত্ব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ নিরক্ষর মানুষের কাছে যে কোনো কাজ করার জন্য সেই দক্ষতা বা জ্ঞান থাকে না, ফলে তারা বেকার হয়ে পড়ে। ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা বেকার হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ। আমাদের দেশে অনেক মানুষই শিক্ষার আওতায় আসে, কিন্তু তাদের কাছে উপযোগী বা বাজার চাহিদা অনুযায়ী উপযোগী শিক্ষা থাকে না, ফলে তারা উপযুক্ত চাকরি পেতে ব্যর্থ হয়, এর ফলে তারা বেকার হয়ে পড়ে। জনস্ফীতি। জনস্ফীতি একটি বড় কারণ বেকারত্বের। আমাদের দেশে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে, কিন্তু সেই তুলনায় কর্মসংস্থানের বৃদ্ধি ঘটছে না, যার ফলে মানুষ বেকার হয়ে পড়ছে। চাকরির মোহ। ক্রমাগত শিক্ষিত হওয়ার ফলে মানুষ চাকরির পিছনে ছুটছে, ব্যবসার প্রতি আগ্রহ হারাচ্ছে, যার ফলে মানুষ বেকার হয়ে পড়ছে। কর্মসংস্থানের অভাব। ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির ফলে যে হারে জন্মহার হচ্ছে
সেই হারে কর্মসংস্থানের অভাব ঘটছে, যার ফলে মানুষ কাজ থেকে বঞ্চিত হয়ে পড়ছে, যার ফলস্বরূপ সে বেকার হচ্ছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, ক্রমাগত রাজনৈতিক বিশৃঙ্খলা, হরতাল, বিক্ষোভ, যা যুব সমাজের মনে গভীর প্রভাব ফেলছে, যা বেকারত্বের একটি কারণ। তাই রাজনৈতিক ব্যক্তিদের প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। বাজার অর্থনীতির অস্থায়িত্ব, আমাদের সমাজে ক্রমাগত অর্থনীতির ওঠানামা হয়েই থাকে, আর এই বাজার অর্থনীতির অস্থায়িত্বর কারণে বাজারে মন্দা দেখা যায়, যার ফলে উৎপাদনের হ্রাস ঘটে, চাহিদার হ্রাস ঘটে, যার ফলে কর্মসংস্থানে হ্রাস ঘটে, যার ফলস্বরূপ বেকার হয়ে পড়ে মানুষ। মূলধন ও পুঁজির অভাব, মূলধন ও পুঁজি বেকার হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ মানুষ কাজ করতে চায়, কিন্তু তার কাজের জন্য প্রয়োজনীয় পুঁজির অভাব ঘটে, যার ফলে সে কাজ করতে পারে না, যার ফলে সে বেকার হয়ে পড়ে। আধুনিক যন্ত্রের ব্যবহার, আধুনিক যন্ত্র আমাদের কাছে এখন খুবই প্রয়োজন, কিন্তু এই আধুনিক যন্ত্রই মানুষকে বেকারের দিকে ধাবিত করে, কারণ ক্রমাগত আধুনিক যন্ত্র চাষের পদ্ধতিকে বদলে দেয়, কিন্তু আগেকার দিনে যে শ্রমনিবিড় চাষ ছিল, যা বর্তমানে যন্ত্রনির্ভর চাষাবাদে পরিণত হয়েছে, যার ফলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছে। শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি, শিক্ষার ক্রমাগত বৃদ্ধি হওয়ার ফলে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা প্রচুর, যার ফলে ক্রমাগত তারা কাজ পাচ্ছে না। উপযুক্ত শিক্ষার অভাবে তাদের ক্ষেত্রে পেশাগত শিক্ষার অভাব ঘটছে, যার ফলে তারা কোনো কাজ করতে পারছে না এবং তারা শিক্ষিত হওয়ার ফলে কোনো কায়িক পরিশ্রম করতে চাচ্ছে না, আর তারা পেশাগত শিক্ষা যে কাজ সেই কাজেই আগ্রহী, ফলে তারা বেকার হয়ে পড়ছে। ঘর কোনো মনোভাব, বেকারত্বের একটি অন্যতম কারণ হলো ঘর কোনো মনোভাব। আমরা অনেক সময় করি কি, যে আমাদের চারপাশ থেকে বা আমাদের বাড়ি থেকেই বের হতে চাই না কাজের জন্য। অনেক সময় দেখা যায় আমাদের একটা ভৌগোলিক গতিহীনতা থাকে, যার ফলে আমরা কি করি, আমাদের নিজস্ব ভৌগোলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকি। বেকারত্বের সামাজিক প্রভাব, আমাদের দেশে বেকারত্ব একটি অভিশাপ। বেকারত্বর সামাজিক প্রভাবগুলি আলোচনা করা হচ্ছে। প্রথমত হলো হতাশা ও ব্যর্থতা। কোনো দেশের মানুষ বেকার হয়ে পড়লে তার মনে হতাশা ও ব্যর্থতার জন্ম হয়। সামাজিক অবক্ষয়, কোনো মানুষ বেকার থাকলে সে মূল্যবোধ, সামাজিক শৃঙ্খলা, নিয়মকানুন ইত্যাদি অমান্য করতে থাকে এবং সে অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ে। অসামাজিক কাজ যেমন চোরাচালান, ড্রাগ পাচার, মাদকাসক্তি ইত্যাদি, এবং সে অনেক বিপদগামী কাজও করে। দারিদ্র্য বৃদ্ধি, কোনো মানুষ বেকার থাকলে তার উপার্জন থাকে না, ফলে সে দরিদ্র হয়ে পড়ে। জাতীয় উন্নতির অন্তরায়, কোনো দেশের অধিকাংশ মানুষ বেকার হলে সেই দেশ উন্নতিতে এগোতে পারে না, ফলে জাতীয় উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। সামাজিক ও জাতীয় সংহতি বিঘ্নিত, বেকারত্বের ফলে সাধারণ মানুষের মনে অসন্তোষের জন্ম নেয়,
ফলে মানুষের মধ্যে হিংসা, দেশ, মারামারি ইত্যাদির সৃষ্টি হয়। এর ফলে সামাজিক ও জাতীয় সংহতি বিঘ্নিত হয়। জীবনযাত্রার মান হ্রাস। মানুষ বেকার হয়ে পড়লে, তার কাছে টাকা না থাকলে এবং উপার্জন না থাকলে মানুষের জীবনযাত্রার মান হ্রাস হয়। জাতীয় উৎপাদন হ্রাস। কোনো দেশের অধিকাংশ মানুষ বেকার থাকলে সেই দেশের উৎপাদন হ্রাস পায়। জাতীয় আয় হ্রাস। কোনো দেশের উৎপাদন হ্রাস পেলে তার ফলস্বরূপ সেই দেশের আয় বৃদ্ধি পায় না, অর্থাৎ আয় হ্রাস পায়। বেকারত্ব দূরীকরণের উপায়। বৃত্তিমূলক শিক্ষার প্রচলন। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত ডিগ্রি ওরিয়েন্টেড, কিন্তু জব ওরিয়েন্টেড নয়। এই কারণে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বৃত্তিমূলক শিক্ষার প্রচলন করা খুবই জরুরি, যার ফলে দেশের যুব সম্প্রদায় যুগোপযোগী শিক্ষা লাভ করতে পারবে এবং এর ফলে অনেকাংশে বেকার দূর হবে। জনসংখ্যার নিয়ন্ত্রণ। আমাদের দেশে ক্রমশ জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, এর ফলে বহু মানুষ বেকার হয়ে পড়ছে, তাই উচিত জনসংখ্যার নিয়ন্ত্রণ ঘটানো। কর্মসংস্থান বৃদ্ধি। আমাদের দেশে জনসংখ্যার যে হারে বৃদ্ধি ঘটছে সেই হারে কর্মসংস্থান ঘটছে না, ফলে অধিকাংশ মানুষ বেকার হয়ে পড়ছে। অর্থনীতির কাঠামো উন্নয়ন। আমাদের দেশের অর্থনীতি উন্নত নয়, ফলে বহু মানুষ বেকার। শিল্পায়ন। আমাদের দেশে যে হারে বেকার মানুষ রয়েছে সেই হারে শিল্পায়ন ঘটছে না, ফলে বহু মানুষ বেকার হয়ে পড়ছে। কৃষি ব্যবস্থার উন্নতি সাধন। আমাদের দেশ প্রধানত কৃষি প্রধান দেশ। কৃষিক্ষেত্রে শ্রমশক্তি নিয়োগের ফলে অনেকাংশে বেকারত্ব দূরীকরণ সম্ভব। দক্ষ জনশক্তি গঠন। অনেক সময় দেখা যায় যে কাজ করার জন্য যে রকমের জনশক্তি প্রয়োজন সেই রকমের দক্ষ জনশক্তি পাওয়া যায় না, ফলে আমাদের উচিত দক্ষ জনশক্তি গঠন করা। স্বনির্ভর ব্যবস্থা। আমাদের দেশে ক্রমাগত বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, ফলে সরকারের উচিত স্বনির্ভর বিভিন্ন প্রকল্প তৈরি করা, যেমন হাঁস মুরগি পালন, হস্তশিল্প প্রভৃতি। এর ফলে গ্রামীণ অর্থনীতির উন্নতি সম্ভব এবং অনেকাংশে বেকার দূরীকরণ সম্ভব। জাতীয় কর্মসংস্থান নীতি প্রণয়ন। সরকারের উচিত জাতীয় কর্মসংস্থান নীতির প্রণয়ন করা, ফলে অনেকাংশে বেকারত্ব দূরীকরণ সম্ভব। উপসংহার। বেকারত্ব হলো সমাজের একটি অভিশাপ। বেকারত্ব সমাজকে হতাশা ও ব্যর্থতার দিকে ঠেলে দেয়, যার ফলস্বরূপ সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হয়। রাষ্ট্রের উচিত বর্তমান সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা, যার ফলে দক্ষ জনশক্তি গড়ে উঠবে, যা কর্মে নিযুক্তির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে সহায়তা করবে, যার ফলে সামাজিক মানোন্নয়ন ঘটবে। আমরা এটা বলতেই পারি, বেকারত্বের ফলে সেই দেশের যুব সমাজ হতাশার অন্ধকার ও অপমৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। রাষ্ট্রের উচিত দেশের যুব সমাজকে এই অভিশাপ থেকে মুক্ত করা। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এরকম আরও অনেক ভিডিও পাবার জন্য আমাদের লাইট অফ নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন। ধন্যবাদ।